নূরজাহান বেগম সৌদি প্রবাসী স্বামী আনোয়ার হোসেনের লাশের জন্য বিমানবন্দরের ৮ নম্বর গেটে একমাত্র ছেলেকে নিয়ে অপেক্ষা করছেন। তবে অবাক করার বিষয় হলো, যেই মানুষটি ২৪ বছর পরিবারের সুখের জন্য বিদেশে কষ্ট ভোগ করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাস যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুগণ, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানাই, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় বন্ধুগণ, আপনারা যে ভিডিওটি দেখবেন দেখে আপনাদের অনেক খারাপ লাগবে। সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং না টেনে দেখবেন। আমরা যারা প্রবাসে আছি, আমরা যারা প্রবাসী, আমাদের জীবন কিন্তু এভাবেই শেষ হয়ে যাবে। বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রী এবং সচিব যারা আছেন, বিভিন্ন মন্ত্রণালয় শুধু প্রবাসীদের সুনাম আর গুণগান গায়। প্রবাসীদেরকে নিয়ে শুধু গুণগান করতে পারে, কিন্তু তারা কাজ করতে পারে না। কিরকম, আজকে যে প্রবাসী ভাইকে দেখছেন, দীর্ঘ এত বছর বিদেশ করার পর তিনি মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার 7 মাস পর ওনার লাশ দেশে গিয়েছে অনেক কষ্টের বিনিময়ে। তো আমাদের প্রবাসীদের রেমিটেন্স দেশের সরকার গ্রহণ করতে পারে, কিন্তু দেশের সরকার আমাদের লাশটিকে নেবার দায়িত্ব গ্রহণ করে না। আমরা এতই হতভাগা, এতই দুর্ভাগা। আজকের ভিডিওর মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র বা প্রবাসী যে মন্ত্রণালয় আছে সেখানে অনুরোধ জানাবো, একজন প্রবাসীকে অতি দ্রুত আপনারা বিনামূল্যে যারা বাংলাদেশে নিয়ে যেতে পারেন সেই ব্যবস্থাটুকু করুন। আমরা রেমিটেন্স যোদ্ধা, রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে সচল রেখেছি। আমাদের জন্য কিছু একটা করুন। আমরা যে প্রবাসীরা এখানে মৃত্যুবরণ করি, আমাদের লাশ কেন টাকা তুলে নিতে হবে? আমরা তো দেশের বাইরে টাকা পাঠাচ্ছি না, আমরা বাংলাদেশে টাকা পাঠাচ্ছি। তাহলে আমাদের রেমিটেন্স দিয়ে বাংলাদেশে অর্থনীতি চাকা সচল হচ্ছে। আর আপনারা আমাদের লাশটি বিভিন্ন ভাবে নিতে চান না। অনেক কষ্টের বিনিময়ে, অনেক টাকার বিনিময়ে, অনেক টাকা পয়সা তুলে আমাদের লাশটি বাংলাদেশে যায়। সেরকম একটি ঘটনা আজকে দেখবেন। দেখুন, প্রবাসীর লাশ যখন দেশে যাচ্ছে, ওনার ওয়াইফ এবং ছোট একটা বাচ্চা ছিল, বাচ্চাটা এখনো জানে না তার বাবা মৃত্যুবরণ করেছে। আমরা এতটাই হত দুর্ভাগা, এতটাই নিষ্ঠুর দেশের নাগরিক। চলুন আমরা আর দেরি না করে ভিডিওটা দেখে আসি এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। নূরজাহান বেগম সৌদি প্রবাসী স্বামী লাশটা তো দেশে আসছে, কথা বলছে না আমার কারণে, হয়তো তার লাশ দেশে আসছে, ঠিক আছে। আমি আমার দায়িত্ব পালন করছি আমার জায়গা থেকে, যে আমি তার স্ত্রী ছিলাম, আমার সাথে 7 বছর 8 বছর যে কয়েকদিনে সংসার করছে, আমি আমার দায়িত্ব পালন করছি। আমি তার লাশটা দেশে আমি মাটি দেওয়ার ব্যবস্থা করছি, আমি আমার দায়িত্ব পালন করছি। কিন্তু যারা তার সাথে বেইমানি করছে তাদের প্রতিফল তারা খাবে। আমার স্মৃতি হিসেবে তার খবরটা যেন থাকে। এই লড়াইটা আমার শুধু এই জন্যে, আর কিছু না। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন আছে, যে দীর্ঘ 30 বছর প্রবাসে থাকলো, 22 বছর কিছুটা সময় চাকরি করলো, এত সময় প্রবাসে থাকার পরেও সেই লাশটি বাবার বাড়িতে তার 8-9টা বোন আছে, কথা বলছেন নি, সব বোনের দায়িত্ব সেই পালন করছে। সে ওখানে তার মায়ের বাপের দায়িত্ব থেকে শুরু করে বোনদেরকে বিয়ে, সবাইকে সেই বিয়ে শাদী দিছে, কথা বলছেন। পরিবারের জন্য সেই আজকে আমাকে বিয়ে করার আগ থেকে এখন পর্যন্ত, মানে মৃত্যু পর্যন্ত, সে পরিবারের জন্য করে গেছে। আমাকে বিয়ে করছে না 7 বছর না 8 বছর, আমার জন্য কতটুকু করছে আপনারা একটু বুঝে নেন। আচ্ছা, আমরা যতটুকু জানতে পারলাম, তাকে নাকি এলাকায় যেখানে মাটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেখানে মাটি দিতে অনেকে বা আত্মীয় স্বজনেরা বাধা দিচ্ছে বা বলছে এখানে দেওয়া যাবে না, এরকম তথ্য না না না, এই কথা কেউ বলে নাই। এর বাবা মা এটা নিষেধ করে নাই, কারণ সেই ওইখানে মাটি পাওয়া তার উত্তরাধিকার সূত্রে সেখানের মালিক, এই জন্য সে ওইখানে কেউ বাধা দিতে পারবে না, কথা বুঝছেন। এখন এখানে কে কে এসেছেন আপনারা, মানে
লাশ তার লাশ এখানে তার ওয়ারিশ কেউ নাই, তার ওয়ারিশ হিসেবে তার খালি সন্তান আছে এই। আর আমার ভাই বোনের জামাই, আমার বোন, আমরা আছি, তার ওয়ারিশ কেউ নাই। তারা তো নাদা বিয়ে দিয়ে দিচ্ছে। তার বাবা আপনার চেয়ারম্যান সাহেবের সামনে বলছে আমি প্রথম দিন নাদা বিয়ে দিয়ে দিছি, একটা সন্তান ছিল, তার এই একটা সন্তানের সে নাদা বিয়ে দিয়ে দিচ্ছে, বুঝছেন। তো এই যে 23 বছর চাকরি করে জি। কাকে খাওয়ান? সবাইকে খাওয়াইছে, বলছি না আপনারা 7-8 জনকে দিয়ে দিছে। তাহলে এই যে এই প্রবাস জীবন, এত কষ্টের জীবন, এই সবার জন্য সময় করছে, এসে সবার জন্য করছে, সবাই বেঈমান। পৃথিবীটা বুঝছেন, একমাত্র আল্লাহ ছাড়া সবাই বেঈমানি করে। আপনার সাথে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া সবাই বেঈমানি করবে, সবাই বেঈমানি করবে। আজকে তার লাশের জন্য সবাই বেঈমানি করছে, আমি ছাড়া। 7 মাস পর ডেড বডি আসতেছে আপনার। আমি যুদ্ধ করছি তার লাশের জন্য, আমি সংগ্রাম করছি, আমি মানুষের সাথে কথা বলছি, যেখানে যাওয়া সেখানে গেছি, সবাইকে বলছি, বুঝছেন। আমি যেখানে যা করার দরকার আমি করছি, কিন্তু কেউ তার আত্মীয় কেউ তার লাশটা দেখার কথাও বলে নাই। তার এতগুলো বোনকে সে যে নিজ দায়িত্বে বিয়ে দিচ্ছে, একটা বোন এই কথা বলে নাই যে আমার ভাই লাশটাই দেশে আসুক, অথচ তাদের জামাইরা ওইখানে, বুঝছেন। আর আমার নামে বসে বসে ওই দেশে সৌদি আরব অপবাদ দেয়, আমার কোটি কোটি টাকা দিয়ে দিচ্ছে। সে সেখানে টাকার মেশিন বসাইছে, ওইখান থেকে তারা টাকা ছাপাইতো আর আমার জন্য পাঠাই দিত, কথা বুঝছেন। কথায় কথায় বলে অনেকেই প্রবাসীরা টাকার মেশিন। হ্যাঁ, টাকার মেশিন, নানান হেরা তো এখানে সেই টাকার টাকাগুলো তারা মেশিন কিভাবে ছাপাইতো। ইনকাম করে? আপনি তো একজন প্রবাসীর স্ত্রী, হ্যাঁ। আপনি বলতে পারবেন? আসলে সে এখানে একটা সমস্যার মধ্যে ছিল, বাংলাদেশে তো কিছু ঋণ ছিল তার, বুঝছেন। ওই ঋণগুলো আসলে সেই ঋণ থাকা অবস্থায় মারা গেছে। ওই ঋণগুলো সম্বন্ধে এখানে কিছু লোকজন জানতো না, তো ঋণগুলো আসলে সে অনেক দিন দীর্ঘদিন ওই ঋণটা মানে নিজে করছে, বহন করছিল, ঋণ নিয়ে অনেক কষ্ট করছিল, কথা বুঝছেন। 7 মাস পর আপনার স্বামীর ডেড বডি আসতেছে বাংলাদেশে। আমরা তো জানি যখন একজন মানুষ মারা যায় এক এই- সপ্তাহ এই জিনিসটা- এই জিনিসটা শত্রুতার কারণে হচ্ছে। আমরা কথা বলি, এক সপ্তাহ ব্যতিক্রম হলেই তার ডেড বডি পচন ধরে। তা তাকে কি কোনো কিছু মেডিসিন দিয়ে ওখানে কি রাখা হয়েছে কিনা? জি, মেডিসিন আপনি সে বিষয়ে কি বলবেন? মানে তার না না, ডেড বডি ওখানে ঠিক আছে কিনা? হসপিটালে না, হ্যাঁ লাশ ঠিক আছে, ওখানে হসপিটালে নিয়ম আছে, ওনারা লাশ মেডিসিন দিয়ে রাখা হয়। মেডিসিন দিয়ে রাখে। হ্যাঁ, মেডিসিন দিয়ে রাখা। আচ্ছা, এখানে আপনার তার ডেড বডি রিসিভ করবে কে? ওই যে আমার ভাই আর আমার বোনের জামাই। আপনারা রিসিভ করবেন? জি। মানে তার বাবার ফ্যামিলির কেউ আসে না, কেউ আসে না, এরা তো না দাবি প্রথম দিন দিয়ে দিচ্ছে, ওরা আসবে কেন? আচ্ছা, কেন? ওদের আবার এয়ারপোর্ট পর্যন্ত আসতে ধরেন, আবার যদি নোয়াখালী থেকে যদি গাড়ি ভাড়া যায়, ওই গাড়ি ভাড়াটা ধরেন তাদের লসে যাবে না, তো লাস্টটা আনতে তো আমি এই জন্য ধরেন ওরা ওই দায়িত্বটাও পালন আর করার মানে এখতিয়ারে আসে নাই। কারণ মনে করেন ঢাকা থেকে নোয়াখালী থেকে ঢাকা আসা, আবার ঢাকা থেকে লাশ নিয়ে নোয়াখালী যাওয়া, তো এটা একটা তো গাড়ি ভাড়া, তো ওই ভাড়াটা তো ওদের কষ্ট মানে খরচ করতে কষ্ট হয়ে যাবে, তার কেন আসবে ওরা? তিনি মারা যাওয়ার আগে লাস্ট আপনার সাথে কি কথা হয়েছিল? মারা যাওয়ার আমি বলি, উনি মারা যাওয়ার দিনে উনি আমার সাথে যেদিন লাস্ট কথা হচ্ছিল যে বাবুরে নিয়ে আমি মানে ওই দিন আমার আম্মা হসপিটালে আসছিল, আমার আম্মার খুব অসুস্থ ছিল, বুঝছেন। তা আমি হাসপাতালে, তা আমাকে লাস্টে যেদিন ফোন করলো আর সেদিন ফোন করে আমাকে জিজ্ঞেস করতেছে আমি কোথায় আছি, তা আমি বলছি আমি হাসপাতালে, আম্মা তো অসুস্থ। তো পরে দিয়ে আমারে দেখালে আসছিলাম, পরে আমাকে জিজ্ঞেস করলো আর মানে আমি কখন যাব, আমার কি অবস্থা, এইগুলোই জিজ্ঞেস করছে, মানে লাস্ট দিন কথা একটু। কিন্তু তার আসলে শারীরিক কোনো সমস্যা ছিল কি না আমাকে হয়তো বলে নাই, বা না বলে হয়তো নিজে রাখছে, গোপন রাখছে, বা কিছু এরকম কিছু হইতে পারে না, হয়তো হঠাৎ করে সে স্ট্রোক করে কেন মারা গেল সেটা আসলে আমি জানি না। অনেকে বলছে টেনশন, সেই টেনশন কিসের টেনশন থাকলেও থাকতে পারে কোনো টেনশন, কারণ দেশে দীর্ঘদিন আসতে পারতেছে না, টাকা পয়সা ঝামেলা ছিল। মারা যাওয়ার প্রথম খবরটা আপনাকে কে দিয়েছে? ওইখানকার মানে সে যেখানে আপনার থাকতো ওইখান থেকে একটা লোকে আমার ফোন করছে, তার পরিচিত। কি বলেছে? তো সে সর্বপ্রথম মারা গেছে আমাকে বলে না, সে আমাকে ফোন করে বলছে ও গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, গাড়ির ভিতরে মানে ওর কি একটা সমস্যা হয়েছে, এখন আমার বলতেছে আপনি আনার বাড়ির কোনো খোঁজখবর পাইছেন নি, আনার বাড়িতে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। আচ্ছা, আমি আজকে যে ওনার লাশ আসতেছে, ওনার পরিবার কি জানে, বাবা মা জানে? হ্যাঁ, জানে। আমি কালকে সবাইকে কালকে হের মামাকে ফোন করে বলছি, ওর মামাকে বলছি আর ওই যে আপনার কবরের জন্য ব্যবস্থা করার জন্য বলছিলাম। আপনি কি আপনার এখন শ্বশুর বাড়িতে থাকেন না বাবার বাড়িতে? আমি আমার বাবার বাড়িতে থাকি। আপনার বাবার বাড়িতে ওরা ছেলের দায়িত্ব নেয় না, আমার দায়িত্ব কে নিবি?
বুঝেন নাই? ওরা ছেলের লাশের দায়িত্ব নিতে পারে নাই, আর আমি ওদের বাড়িতে কিভাবে থাকবো? ওরা যদি সর্বপ্রথম ছেলের লাশের দায়িত্বটা নিত, যে বলতো ঠিক আছে 1 টাকা লাগুক 10 টাকা লাগুক, আমার ছেলের লাশ আসুক দেশে, তার মায়ের কথা এটা বলা উচিত ছিল, বাবার কথা বলা উচিত ছিল। তার বাবা মা এই আজকে মরে না, আরো 10 বছর পরে মরে না, আরো 50 বছর পরে মরে, আপনি কি বলতে পারবেন? মৃত্যুর কথা কেউ নির্ধারিত বলতে পারে? কে কখন যাবে? আমি এখান থেকে বাড়ি পর্যন্ত যাবো, আমি কি বলতে পারবো আপনাকে? আপনি এখান থেকে বাড়ি পর্যন্ত যাবেন, আপনি বলতে পারবেন? তাহলে এখন কি আপনার হাজবেন্ডকে দাফন কি করা হবে আপনার ইয়ের বাড়িতে, বাপের বাড়িতে এই শ্বশুর বাড়িতে দাফন করবো না, তার নিজের বাড়িতে দাফন করবো, তার যেখানে নিজের আপনার বাড়িতে। সন্তানের বয়স কত? 7 বছর। 7 বছর। তিনি কি তার বাবাকে কখনো সরজমিনে দেখেছে? না কখনো দেখেনি? না, ও হওয়ার পরে আর আসতে পারে না, জামিলা করে গেছে। প্রথম ওই যে করোনার সমস্যা ছিল, করোনার সময় আপনার প্লেন বন্ধ হয়ে গেছে না, ওই সময় ঝামেলা ছিল, এরপরে আবার মামলা খাইছে, মামলা জামিলা ছিল, এই জামিলার কারণে সে আসতে পারে না। আপনার সন্তান আপনার মানে তার বাবাকে কখনো দেখতে পারেনি না। এ পর্যন্ত? সন্তানের বয়স 7 বছর। জি। তো কখনো বাবার কথা জিজ্ঞেস করে না? না, ও কথা বলতো সবসময়, কথা বলতো ভিডিও কলে? ফোনে কথা বলতো। তো এই যে 7 মাস যে কথা বলতে পারছে না, বা 7 মাস তার সঙ্গে কথা হয় না, এতে করে বাবার কথা জিজ্ঞেস করছে একবার আপনার কাছে? না, করছে, জিজ্ঞেস করছে। কি বলেছেন আপনি তার? জিজ্ঞেস করো মানে অনেকটা বুঝে যে আসলে তার বাবা আসলে নাই, এই জিনিসটা সে কিছুটা হলেও বুঝে। মানে সবাই বলছে না মারা গেছে, সবাই বলে তো মারা গেছে, তো এখন সেই এই জন্য প্রথম জিজ্ঞেস করতো, কিন্তু এখনো বলে, এখনো মাঝে মধ্যে ওই তার জন্য এটা আনার জন্য ওইটা আনার জন্য তার বাবার বলতেন, এগুলা বলে। মানে এখনো মারা গেছে, ও এখনো এই জিনিসটাই জানে না, বুঝছেন, ওইটাই জানে না। আচ্ছা, আপনি বলছেন যে আপনার শ্বশুর বাড়িতে যেখানে তারা কেউই রাজি না, এখন কি লাশ নিয়ে গেলে কি দাফন করতে দিবে কিনা? না, হ্যাঁ, দাফন করতে দিবে, দাফন করতে দিবে। ওরা তো টাকার ভয়ে মানে লাশ আনতে শিকার হয় না, এদের কোনো টাকা খরচ হয়নি, কথা বুঝেন নাই? টাকা আসলে আমি বলি আপনাদেরকে, সর্বাধিক সহযোগিতা করছে আপনারা, ওই যে আকাশ ভাইকে একটু সহযোগিতা করিয়েন সবাই মিলে, যে আকাশ ভাই আসলে ওনার লাশটা আসার জন্য উনি আমাকে যথেষ্ট সহযোগিতা করছে। তো আপনারা সবাই আসলে উনাকে আপনারা সবাই একটু সহযোগিতা করিয়েন, যেন উনি আসলে মানুষের জন্য কিছু করে যেতে পারে, যেন, কথা বুঝছেন? আপনারা সবাই মিলে আসলে উনাকে একটু সহযোগিতা করার দরকার। আচ্ছা বোন, সর্বশেষ একটা কথা বলবেন, যারা প্রবাসে আছে দীর্ঘদিন ধরে, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। এই যে এত বছর প্রবাসে থাকার পরেও সেই লাশটিকে অস্বীকার করে, না দাবি করে দেয় যে মা, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আসলে সব বাবা মা তো একরকম না, আমি সবার দোষ দেব না। কিছু বাবা মা আছে আপনার নিজের দিকে না তাকিয়ে বাবা মা লাশের নিজের সন্তানের দিকে তাকায়, কিন্তু সবার বাবা মার দোষ দেব না আমি, কারণ পৃথিবীতে সব বাবা মা যদি নিষ্ঠুর আর বেঈমান হতো তাহলে পৃথিবী এখনো থাকতো না, অনেক আগে পৃথিবী ধ্বংস হয়ে চলে যেত, বুঝছেন? সবাই একরকম না, হয়তো তার বাবা মা এরকম হয়েছে, কথা বুঝছেন, হয়তো তাদের টাকার প্রতি লোভ ছিল, লাশ আনলে যদি 2 টাকা খরচ হয় না 10 টাকা খরচ হয়, এগুলো নিয়ে হয়তো টেনশন করছে আর চিন্তা করছে, এগুলো চিন্তা ভাবনা করে হয়তো এরা এই বেমেনি এরা করছে বা বোনেরা করছে, কথা বুঝছেন? কিন্তু সেই যেটুকু করছে না, সে আল্লাহর কাছে পাইছে। কারণ একটা লাশ ওইখানে লাশ হয়েছে, তার চলমান মামলা ছিল, আকামা ছিল না, এরপরও 7 মাস লাগুক না 8 মাস লাগুক 10 মাস লাগুক, কিন্তু লাশটা তো দেশে আসছে, কথা বুঝছেন? আমার কারণে হয়তো তার লাশ দেশে আসছে, ঠিক আছে, আমি আমার দায়িত্ব পালন করছি আমার জায়গা থেকে, যে আমি তার স্ত্রী ছিলাম, আমার সাথে 7 বছর 8 বছর যে কয়েকদিনে সংসার করছে, আমি আমার দায়িত্ব পালন করছি, আমি তার লাশটা দেশে আমি মাটি দেওয়ার ব্যবস্থা করছি, আমি আমার দায়িত্ব পালন করছি। কিন্তু যারা তার সাথে বেইমানি করছে তাদের প্রতিফল তারা খাবে। কেউ যদি দুনিয়ার জমিনে যদি তারা আপনার নামটা বলুন। মাফু পায় আল্লাহ তাআলার কাছে, কেউ হয়তো ক্ষমা পাইবে না, কথা বুঝছেন? আপনার নামটা? আমার নাম কুসুম। কুসুম। আপনার স্বামীর নাম? আমার 12 সালে। না, 14 সালে ডিসেম্বরে আমাদের বিয়ে হয়েছে। আচ্ছা, আপনার স্বামীর নাম? আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন।